আমাদের আজকের গল্পের মূল হল দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা, কিছু করে দেখানোর, কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা। পৃথিবীতে জন্মানো প্রায় প্রত্যেক প্রাণীদের বুকে এই অনুভব ঝড় নিয়ে আসে। ভালো রাস্তা দিয়ে হেঁটে কেউ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না। কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পাওয়ার স্থিতিতে এসে যায়, তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয়। তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন রেখে পাঠিয়েছে? চিন্তা কেন করছো ভাই? তার কাছেই তো যাচ্ছি নাকি, এক্ষুনি জানা হয়ে যাবে। আর বলো রাজু, কেমন আছো? বাড়িতে সব ঠিক? আজ্ঞে সাহেব, সব ঠিক আছে। তুমিও না রাকেশ, কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন, লিফটম্যান, হাউসকিপিং ওয়ালাদের সঙ্গে কথা বলবে না, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না। ও আর আমি, আমরা দুজনেই মানুষ সমর, আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত। আদর সম্মান? তোমার ভাষা তো দেখো, গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে। আগে বস, আপনি ডেকে পাঠিয়েছিলেন? ইয়েস ইয়েস মাই বয়, কাম ইন, ভেতরে চলে এসো। সমর এসেছো তো? ইয়েস ইয়েস স্যার, আই এম অলসো ইন স্যার। গুড, চলে এসো, বসো। কি হয়েছে স্যার? আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে। জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি। সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছি। যাই হোক, আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজন এই কোম্পানির জন্য অনেক কিছু করেছো। সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল, কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল। মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে। আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাকেশের চেয়ে বড়। আমি সিইও হব। কাল নতুন সিইও পদের অফিসিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে। তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ। এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম, সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি। তাতে আমাকে রাকেশের প্রাণে নিয়ে নিতে হোক না কেন। কংগ্রাচুলেশনস সিইও স্যার। আরে কি ভাই, তাছাড়া যদি সত্যি বলি, এই পোস্ট আমার নয়, তোমার পাওয়া উচিত ছিল। তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও। আরে মজা করছি, চলো সেলিব্রেট করি। আজকের পার্টি আমার তরফ থেকে। আরে কিন্তু এভাবে হঠাৎ? আর আমার গাড়ি? আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে। তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে, তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না? আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট, যেমনটা বন্ধুর ইচ্ছে। চলো। ইউনো সমর, যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে, ঠিক সেরকমই উথাল পাথাল আমার মনের মধ্যে হচ্ছে। এই পজিশনে তো আমার পৌঁছানোরই কথা ছিল, কিন্তু এই সব এত তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে দেখিনি ভাই।
সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল ইয়ার, আর আমার ভাগ্যটা পাল্টে দিল। এই সব যে তুই পেয়ে গেলি না রাকেশ, সেসব আমার ভাগ্যে ছিল। তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস। সমর, তুমি কি বলতে চাইছো? এখন আমি কিছু বলতে চাই না রাকেশ, শুধু করতে চাই, আর আমি সেটা করেই ছাড়ব। সমর, তুমি একটু অদ্ভুত রিঅ্যাক্ট করছো। আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার। আমরা নয়, শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে, চিরকালের জন্য। এসব কি জাদা বলছো সমর? তোমার এই বেকার জোকটা ঝেলতে পারছি না আর। ফিরে চলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশন এসেছিল আমার। সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই, সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল। প্রত্যেক জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবেও হতে পারে, এটা অন্য কেউ তো দূর, রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি। ও এখন মরে গেছিল। সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার, রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না। মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে। কোথাও কোনো 5 স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো, মদ খেয়ে। যাই হোক, সময় হয়তো এটাই চেয়েছিল যে সিইও যেন রাকেশ নয়, তুমি হও। আর ইউ শিওর স্যার? আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে? নো নো স্যার, একদম না। আমি শুধু বলছিলাম যে কাল অবধি ওয়েট করে নেওয়া যেত। সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর। অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো। আগে স্যার। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখ্য মহামৃতাৎ। ওম। প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে, প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে। সেও ন্যায় চাইছে, তুইও ন্যায় চাইছিস, পেয়ে যাবি, ন্যায় পেয়ে যাবি। ওম ভট। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভিচ্চে। ওম ভট। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভিচ্চে। ওম ভট। যাও বালক, ন্যায় করো। ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও। দেখ জনি, আজ আমার প্রমোশন ডে। সবকিছু খুব ভালো করে হওয়া চাই, কিছু অ্যাভারেজ যেন না হয়, বুঝতে পেরেছিস? সিইও পদের অ্যানাউন্সমেন্ট, এটা সিইও পদের। হ্যাঁ ঠিক আছে, রাখ। রাকেশ, ও এখানে কি করে আসতে পারে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম? হ্যাঁ হ্যাঁ, তুই তো মরে গেছিলি। মরা মারার অধিকার তো তোর কাছে নেই,
উপরওয়ালার কাছে থাকে। সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি, আমার বন্ধু রূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে, যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে। আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না। রাকেশ, রাকেশ, দেখ দেখ, আমি তোর সঙ্গে ভুল করেছি। কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই। কিন্তু তুই তো ভালো মানুষ, তাই না? তুই খুব ভালো মানুষ। আমি তোর পরিবারের কথা ভাবিনি, কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে ফিরে আসিনি, তোকে সাথে নিয়ে যেতে এসেছি। চল। না, এটা হতে পারে না। আমি কোথাও যাব না। আমি সিও হয়ে গেছি, আমি কোথাও যাব না। কোথায় পালাবি? ঘরে পুষে রাখা সাপ। তোর ফনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি। লোভ, ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয়। এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বয়ে থাকে। যদি আপনারও মনের ভেতর সাম দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে এগোনোর উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা ত্যাগ করুন, না হলে অঘোরই যে কোনো সময় ন্যায় করাতে পারে। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে, তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল, আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল, আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয়, তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য। তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য।
তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গে মত্ত থাকতো আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে নতুন রূপ দিয়েছো।
এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে। এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে, আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাই পাই জমা করে। বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে। আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে বেঙ্গালোরে শিফট হচ্ছে। কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে, যেখানে হবে মৃত্যুর খুনি খেলা। শিল্পা, মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও, এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে। ডোন্ট ওয়ারি বাবা, তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে। গুনে গুনে 4টে অ্যালার্ম লাগিয়েছি। থ্যাংক ইউ আকৃতি, শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস। তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি অমিত? গুড নাইট। তোমার কাছে জল আছে? কে তুমি ভাই? রক্ত 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 রক্ত। অমিত, কি হলো? রক্ত বাবা, রক্ত, তুমি ঠিক আছো? রক্ত 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 রক্ত। বাবা, বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে? অমিত, কোথায় রক্ত? রক্ত রক্ত। অমিত চোখ খোলো, অমিত। শিল্পা, আকৃতি, এখানে এখানে একটা মেয়ে ছিল। ও ও ও আমার গায়ে রক্তের বমি করেছিল। রক্ত বমি? কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে। এনাকে জল খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাও জল খাও। খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল।
স্বপ্নের আর কি দাদা, কখনো হাসায় তো কখনো ভয় দেখায়। তুমি কে? আমার নাম কাল। পরের স্টেশনে নেমে পড়ব, পার্সির কেরে জাংশন। কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে। আর আপনি কোথায় নামবেন? আমরা কুমাতুরু স্টেশনে নামবো। আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই, কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের বাস রয়েছে। কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি। আমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা। তাহলে হয়ে যাক হাই ফাই। অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল, কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল। কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল, যেখানে ওদের নামার কথা ছিল। তুমাকুরু স্টেশন আসা মাত্রই 3 জন নেমে পড়ল। স্টেশনে ওদের 3 জন ছাড়া আর কেউই নামেনি। ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল। 3 জন এবার স্টেশন থেকে যাবে করছিল, তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায়, যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল। ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল। ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায়। যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না। বাবা, বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কোথায় আকৃতি? ওই যে বাবা, দেখো না, ওই যে ওখানেই দাঁড়িয়ে আছে। চলে যাও এখান থেকে, চলে যাও, আমার কাছে আসবে না বাবা, আমার কাছে আসবে না। আকৃতি শোনো, দাঁড়াও আকৃতি। আকৃতি, আকৃতি কি হয়েছে তোর? দাঁড়া। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে বাবা। হে ভগবান, আকৃতি হাওয়ায়। অমিত, কোথাও কোথাও এর পেছনে ডাইনি ভূতের বাস সত্যি নয় তো? শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল। সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল। আকৃতি, আকৃতি। তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো। ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল। অমিত ওকে যেতে দেখতে পেল। কাল হেসে যাচ্ছিল। এইসব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল। ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো। শিল্পা, শিল্পা থামো। কে তুমি? আর আমার সাথে সব কেন করছো? প্লিজ, তুমি তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে। যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল। সত্যি? কেমন সত্যি? আমার সত্যি। আরতি, চলো, মনে তো পড়েছে। এবার সত্যিটা বল, না হলে তোর মেয়ে মরে যাবে। না না না, আমার মেয়েকে কিচ্ছু করো না। আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ। নাহলে আমাদের মেয়ে, প্লিজ বলে দাও অমিত। আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল। সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল। আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে।
আরতি প্লিজ শোনো তো, কেন করতে চাও তুমি এই জব यार? আমি আছি তো কাজ করার জন্য। ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো। অমিত প্লিজ তুমি চলে যাও এখান থেকে। আর এই জবটা আমি নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য করতে চাই, তোমার জন্য নয়। আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু, সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো। আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ। যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না। আমি আরতিকে অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম, কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানেই নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি, কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না। চলো আকৃতি। শিল্পা, আকৃতি প্লিজ আমার কথা তো শোনো। শিল্পা। কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনলো না। তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে, যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল। সেই কাল এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল। অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গিল্ড থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মানুষ যা ইচ্ছে করুক না কেন, খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয়। যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে। আগো শুনছো, বিজয়ের শরীর এখন কেমন আছে? ওর জ্বরটা কি একটু কমলো নাকি? বিজয়ের বাবা, ওর জ্বর কিছুতেই কমছে না, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বৌমা, তুমি বিজয়কে সময় মতো খাবার আর ওষুধ দিয়েছিলে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক সময়ে খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছিলাম। বিয়ের আগে তো ওর সবই ঠিক ছিল, কিন্তু বিয়ের পরেই কে জানে কি হলো আমার ছেলের। সারাক্ষণ শরীর অসুস্থ থাকে। এর আগে তো কখনো এটা হয়নি। এটা তুমি একদম ঠিকই বলেছ। আমাদের বিজয়ের তো ছোটখাটো অসুখই মাত্র করতো, আর ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেটা দুদিনে ঠিকও হয়ে যেত। এবার তো কিছুতে বুঝতেই পারছি না কোনো ওষুধ ওর উপর কাজ করছে না কেন। আমাদের ছেলেটাকে কত জায়গায় দেখালাম বলতো, বড় বড় ডাক্তার দিয়ে ওকে পরীক্ষা করানো হলো, কিন্তু জানি না আমাদের ছেলেটার কি এমন অসুখ করলো কে জানে, যে ও কিছুতে ঠিক হওয়ার নামই নিচ্ছে না। যাকে, তুমি চিন্তা করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে বিয়ের পরে কোনো অশুভ নজর পড়েছে আমার ছেলের ওপর। যদি সেটাই হয়, তাহলে যে খারাপ নজর দিয়েছে আমার ছেলের ওপর, তার শরীরে পোকা পড়ুক, ওর বংশ শেষ হয়ে যাক। বিন্দু, শান্ত হও। এইভাবে রাগ করলে তোমার শরীরটা খারাপ হবে। তোমার বিপি অলরেডি বেড়ে আছে। আমার বিপি বাড়ুক বা কমুক, আমার কোনো চিন্তা নেই। আমার শুধু আমার ছেলের চিন্তা। তুমি একটা কাজ করো, গুরুদেবকে ফোন করে এখানে ডাকো। উনি আমার ছেলেকে ঠিক করতে পারবেন। প্রণাম গুরুদেব। কি আর বলবো গুরুদেব, শুধু জেনে রাখুন চারদিকে নানা ঝামেলায় জড়িয়ে আছি। আমাদের ছেলেটার শরীরটা বড্ড খারাপ হয়েছে। যদি দয়া করে আপনি আমাদের বাড়িতে আসেন, তাহলে একটু আশা পাই। আগে আগে গুরুদেব, প্রণাম।
গুরুদেব কি বললেন? গুরুদেব আমাদের প্রতিবেশীর বাড়ি এসেছেন। কিছুক্ষণের মধ্যে উনি এখানেও আসবেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের অশেষ কৃপা যে গুরুদেব কাছাকাছি আছেন। এই অসুখ আমার ছেলেকে একেবারে শেষ করে দিল। মা, কাঁদবেন না, গুরুদেব তো আসছেন, উনি সবকিছু ঠিক করে দেবেন। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব, আমার ছেলেকে দেখুন না, কি হয়েছে ওর কে জানে। গুরুদেব, আমি যেদিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি সেদিন থেকে ওর শরীর খুব খারাপ। আমরা সব কিছু করেছি, কিন্তু আমার ছেলে সুস্থ হচ্ছে না। আর ভয় নেই, আমি চলে এসেছি, ও একেবারেই ঠিক হয়ে যাবে। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অসুখের কারণ আর নিবারণ দুটোই পেয়ে গেছি। কারণটা কি গুরুদেব? কারণ তোমার বৌমার মাঙ্গলিক হওয়া। এখন যদি তোমার ছেলেকে একেবারে সুস্থ করতে হয়, তাহলে তোমার বৌমার বিয়ে বটগাছের সাথে দিতে হবে। গুরুদেব, আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আপনি যা যা বলবেন সব করতে রাজি আছি। ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা, ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা। বিয়ে সম্পন্ন হলো। গুরুদেব, এখন আমাদের ছেলে একদম ঠিক হয়ে যাবে তো? অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। মায়ের কৃপায় তোমাদের সন্তান একেবারেই ঠিক হয়ে গেছে। ওই দেখো। মা, বাবা, দেখো, আমি একেবারে ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। বিজয়, যা বাবা, গুরুদেবের কাছে আশীর্বাদ নে। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনোই ঠিক হতে পারতাম না। ধন্যবাদ আমাকে নয়, তোমার স্ত্রীকে দাও বাবা, যে কোনো প্রশ্ন না করেই বটগাছকে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র তোমার জন্য। তোমার ভাগ্যে মাঙ্গলিকের সাথে বিয়ে লেখা ছিল, কিন্তু ওর ভাগ্যে সর্বদা সুখী লেখা ছিল। ওর ভাগ্যের জন্যই তুমি বেঁচেছ। অন্য কোনো মেয়ে হলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। সন্ধ্যা, আর কিচ্ছু বলার প্রয়োজন নেই, তুমি সুস্থ হয়ে গেছো, আমার জন্য এটাই যথেষ্ট। আমাদের ছেলে খুব ভাগ্যবান যে সন্ধ্যার মতো এত ভালো বউ পেয়েছে। আর এমন বৌমা পেয়ে আমরাও। আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস হয়ে গেছে। এখন এই ঘুমটার কি প্রয়োজন? মানছি আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে, কিন্তু এটা ভুলে যেও না যে আমরা এখনো পর্যন্ত এক হইনি। কোনো ব্যাপার নয়, আজ আমরা এক হয়ে যাই। বিজয়, বিজয়, এই হঠাৎ করে কি হচ্ছে তোমার? বিজয়, বিজয়, বাঁচাও, আমাকে বাঁচাও। সন্ধ্যা, 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 সন্ধ্যা। হ্যালো, হ্যালো গুরুদেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে আসুন। বিজয়, বাঁচাও আমাকে। গুরুজি, বাবা, বাঁচান আমাকে, আমাকেও বাঁচাও, বাঁচাও আমাকে। বৌমা, বিন্দু, দেখো আমাদের বৌমাকে। সন্ধ্যা,
বাবা বাঁচান আমাকে, মা মা বাঁচান আমাকে। শুনছো, কিছু একটা করো, নয়তো আমাদের বৌমার সাথে অনর্থ ঘটবে। আমি কিছু করছি কিছু। বাঁচাও বিন্দু, বিন্দু বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাও, বাঁচাও বিন্দু। মা, বাবা, সন্ধ্যা, বাবা বিজয়, আমাদের বাঁচাও। আমাদের বাঁচা বাবা, বাঁচাও আমাদের। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছাড়াচ্ছি তোমাদের। মা, বাবা। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব বাঁচান আমাকে, বাঁচান। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। ওম হিম ক্রিং ফট স্বাহা। পালিয়ে যা, পালিয়ে যা। সামনে এসো, এসো সামনে। কে তুমি? কে চাইছো কি? কেন তুমি এই বাচ্চাটাকে জ্বালাতন করছো? আজ যখন তুমি ওর বিবাহ এই গাছের সঙ্গে দিচ্ছিলে, তখন আমি এই গাছের মধ্যেই ছিলাম। সেই জন্য ওর বিবাহ আমার সঙ্গেও হয়েছে। এখনো আমারও স্ত্রী। এখন আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার সঙ্গে করে নিয়ে যাব। তুই একজন আত্মা, আর তুই যাকে তোর স্ত্রী বলছিস ও একজন মানুষ। তাই এক আত্মার স্ত্রী কখনো মানুষ হতে পারে না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমি ওর সঙ্গ 7 জন্ম পর্যন্ত ছাড়ব না। আলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যায় না খালি। ওম হিং ক্রিং ফট ফট স্বাহা। তোমাদের দুজনের কল্যাণ হোক। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, কিন্তু মার বাবা তো। জীবন আর মৃত্যু সব ওপরওয়ালার হাতে বাবা। সকলের মৃত্যু নিশ্চিত। তোমরা দুজন আগামী দিনের কথা ভাবো। কিন্তু আপনি আবার ফিরে এলেন কি করে গুরুদেব? আসলে তোমাদের সাথে আমার আত্মার মিলন আছে বাবা। তোমাদের অসুবিধের কথা আমি আগেই অনুভব করেছি, তাই আমি ফিরে এসেছি। ভগবান তোমাদের মঙ্গল করুন। আলোক নিরঞ্জন। জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার, আপনারা এখানে? কেন, আমরা এখানে আসতে পারবো না? আরে স্যার, ব্যাপারটা সেরকম নয়। এটা তো আপনাদেরই হোটেল, আর আপনি আসায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল। খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে।
আরে স্যার, সেরকম কিছুই নয়। আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার। তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে, তাই ওরা এই সমস্ত রটাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে। ঠিক আছে স্যার, আমি এর উপর নজর রাখবো স্যার। জয় হিন্দ স্যার। সকাল থেকে সন্ধে হয়ে গেল, আজ একজনও তো গ্রাহক এলো না। হ্যাঁ বস। রঘু, এসব কি হচ্ছে কি? এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না। বস, মানুষ ভয় পেয়ে গেছে। একবার পুলিশও তো ঘুরে গেছে, তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমি কোনো বাহানা শুনতে চাই না রঘু। এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে, আর যা আমি মেনে নেব না। বস, আপনি রাগ করবেন না, আমি কিছু একটা করছি। এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য। আজ থেকে 50 টাকায় নয়, বদলে 20 টাকায় পেট ভরে খেয়ে যান সস্তা আর সুস্বাদু খাবার। আসুন আসুন, 20 টাকায় পেট ভরে খেয়ে যান। চলে আসুন দাদা, খাবার খেয়ে যান, একটু ব্রেকফাস্ট করে যান। বেশি নয়, মাত্র 20 টাকায়। না ভাই, তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো? না ভাই, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই হোটেলের খাবার খাবো না। আরে তেমন কিছুই হবে না, একবার তো এসে দেখুন, খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে। আরে ভাই, খিদে নেই আমার, যেতে দাও আমাকে। আরে খিদে নেই তাতে কি হয়েছে? গিয়ে অন্তত এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান। দাদা, আমার নাম হলো ভোলা, আমি একটা পথিক, আর আমার খুব জোরে খিদে পেয়েছে। এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি। আরে দাদা, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও। কিন্তু দাদা, আমার কাছে তো টাকাই নেই। আরে কোনো ব্যাপার নয়, যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ? দাদা, আপনি কত দয়ালু মানুষ। আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো। এই সামনেই আমার হোটেল রয়েছে, সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে এদিক ওদিক কি দেখছিস? চল, তুইও উঠে দাঁড়া আর কাজে লেগে পড়। এসব কি হচ্ছে? আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন? তুই এখানে আমাদের হয়ে কাজ করবি, যাতে আমরা আরো অনেক সোনা পাই। আমি আপনাদের কোনো কাজ করব না। কাজ তো তোমাকে করতেই হবে, নইলে তোমাকে একদম শেষ করে দেব। ওই সময় এখানে কি করছে? আরে স্যার, আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন। আরে না না, খাবার খেতে এসেছি তোমার হোটেলে। স্যার, হোটেল তো বন্ধ হয়ে গেছে, তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য। স্যার, এই ডাল রুটি পড়েছিল, আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন। এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, ওই হোটেলের ইন্টেরিয়রটা ঠিক করাচ্ছি। তুই যদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে। কেন জেদ করছিস? এটাই তোর নিয়তি।
আচ্ছা, তাহলে হোটেলের ব্যবসার আড়ালে এই কাজ করছো, হ্যাঁ? আপনি এখানে কেন এসেছেন? যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায়। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য। এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে, তাই তোকে এবার মরতে হবে। না রঘু, একেও কাজে লাগিয়ে দাও, যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায়। এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য পরেছি আমি, তোর চামচেগিরি করার জন্য নয়। ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রঘু, প্রথমে ইন্সপেক্টরকে শেষ করে দে, তারপর এই শয়তানটাকে। কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব, আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব। আমাকে যেতে দাও। মরতে তো তোকে হবে, কারণ আমি তোকে মারতেই এসেছি। দাঁড়ান, আমি জানি না আপনি আসলে কে, কিন্তু এটা অন্যায় হচ্ছে। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এই মাল্য সাহেব এই আইন নিজের হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে 3 বছর আগে। আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম, ইন্সপেক্টর ভোলা সিং। একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল। আমার কাছে এই মাল্য সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল। আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না? কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায়। ভয় পেও না, এবার তোমরা সবাই স্বাধীন।